সে নিশ্চিত পদ্মজা চেষ্টা করবে মেয়েগুলোকে বাঁচাতে। আবার মুখোমুখি হতে হবে দুজনকে। 31টা মেয়ে জোগাড় হয়ে গেছে যখন, আর রাখার মনে নেই। সে ঝুঁকি নিতে চায় না। পদ্মজা কি মনে করে দ্রুত পায়ে ঘরে আসলো। বিছানায় আমিরের শার্ট দেখে বুঝতে পারে আমির গোসলখানায় আছে। তাৎক্ষণিক পদ্মজা ভাবল আমিরের শার্টের পকেটে তল্লাশি চালাবে, যদি চাবি পাওয়া যায়। যেমন ভাবা তেমন কাজ। চাবির কথা মনে পড়তেই আমির গোসলখানার দরজা খুলল। পদ্মজার শার্টের পকেটে একটা চাবি খুঁজে পায়। তার মুখে আনন্দ ছড়িয়ে পড়ে। পুরোটা দৃশ্য আমিরের চোখে পড়ে। সে দরজা বন্ধ করে দেয়। পদ্মজার হাত থেকে চাবি ছিনিয়ে নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। এই চাবি আর পদ্মজার কাজে লাগবে না। সে পাতাল ঘরে গিয়ে কিছু খুঁজে পাবে না। আমির নিশ্চিন্তে গোসল শেষ করল। পদ্মজা চাবি নিয়ে রান্নাঘরে চলে আসে। সেখানে লতিফা, রিনু, আমিনা সহ আরও 3-4 জন রান্না করছে। সমাবেশ শেষে আলোক ঘরে ভোজ আয়োজন হবে, তারই প্রস্তুতি চলছে। খলিল হাওলাদারের 2 মেয়ে শাহানা, শিরিনও আজ আসবে। পদ্মজা কাজ করার বাহানায় লতিফার কাছে গিয়ে বসল। লতিফা পদ্মজাকে দেখে হাসল, তারপর কাজে মন দিল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর পদ্মজা সুযোগ বুঝে লতিফাকে ফিসফিসিয়ে বলল, উনি বেরিয়ে গেলে আমাকে বের হতে সাহায্য করো বুবু। লতিফা চোখ বড় বড় করে তাকায়, চাপা স্বরে প্রশ্ন করে, কই যাইবা? পদ্মজা পেছন ফিরে তাকায়। আমিনা থালা বাসন পরিষ্কার করছেন। পদ্মজা আমিনার দিকে তাকিয়ে হাসল, তারপর লতিফাকে বলল, পাতালে যাব। লতিফার হাত থেকে চামচ পড়ে যায়। ঝনঝন শব্দ হয়। শুশুনে উপস্থিত সবাই উৎসুক হয়ে তাকায়। লতিফা দ্রুত চামচ তুলে নিল। সবার দিকে চেয়ে হাসি বিনিময় করে পদ্মজাকে চাপা স্বরে বলল, চাবি কই পাইবা? পদ্মজা বলল, পেয়ে গেছি, তুমি শুধু সুযোগ করে দাও। লতিফার চোখে মুখে ভয় বাসা বাঁধে, যা স্পষ্ট। সে ভয় পাচ্ছে আমির জেনে গেলে তার জীবন শেষ। পদ্মজা সবাইকে আরও একবার এক নজর দেখে নিয়ে লতিফাকে বলল, ভালো কাজের জন্য জীবন উৎসর্গ করা সম্মানের বুবু। লতিফা দ্রুত সিদ্ধান্ত নিল সে রাজি। পদ্মজা তার ঘরে ফিরে আসে। সিঁড়ি দিয়ে ওঠার সময় আমির নিচে নামছিল। দুজন কেউ কারো দিকে তাকায়নি, যেন কেউ কাউকে চেনেই না। পদ্মজা ঘরে প্রবেশ করে দ্রুত দরজা বন্ধ করে দেয়, তারপর হাতে তুলে নিল ছুরি। লতিফা আলোক ঘরে গিয়ে খোঁজ করে। আমির, মজিদ, রিদওয়ান কেউ বাড়িতে নেই। খলিল আলোক ঘরের বারান্দায় 3 জন লোকের সাথে কোনো বিষয় আলোচনা করছে। লতিফা দ্রুত এসে পদ্মজাকে পরিস্থিতি জানায়। পরিস্থিতি গোছানো। এবার পদ্মজার পেছনে আঠার মতো লেগে থাকা 2 জন লোককে সরানোর পালা। পদ্মজা আবার রান্না করে আসে। 2 জন লোক সদর ঘরে দাঁড়িয়ে আছে। তাদের উপস্থিতি দেখে কেউ ভাববে না এদের কাউকে নজরে রাখার জন্য পিছু পিছু ঘুরে। পদ্মজা লতিফাকে ইশারা করতেই লতিফা 2 জন লোককে উদ্দেশ্য করে বলল, আপনারা খাইবেন না? তারা সত্যি অনেক ক্ষুধার্ত। আবার রান্নাঘর থেকে মাংসের ঘ্রাণ আসছে। সেই ঘ্রাণে খিদে যেন বেড়ে যাচ্ছে। 2 জন সম্মতি জানায় তারা খাবে। লতিফা চোখের ইশারায় পদ্মজাকে বেরিয়ে যেতে বলে। তারপর 2 জন লোককে খেতে দিল। 2 জন ক্ষুধার্ত পাহারাদার কবজি ডুবিয়ে খেতে থাকে। পদ্মজা তাদের অগোচরে বেরিয়ে পড়ে। বাইরের চারপাশ দেখে দ্রুত জঙ্গলে ছুটে আসে। জঙ্গলের পথ তার চেনা, তাই পাতাল ঘরের কাছে আসতে বেশি সময় লাগেনি। আল্লাহর নাম নিয়ে সে পাতালে প্রবেশ করে। তার হাতে চাবি প্রবেশদ্বার খুলতে সক্ষম হয়। পদ্মজা এক হাতে শক্ত করে ধরে ছুরি। ধর রক্ত এবং স্বাগতম দরজার মাঝ বরাবর এসে সে থমকে যায়। কেউ নেই, সবকিছু চুপচাপ, নির্জন। সে এখন যেখানে দাঁড়িয়ে আছে তার পাশের দেয়ালে চাবুক ছিল। প্রশ্নটা মাথায় আসতেই পদ্মজার বুকে ধরাস করে কিছু যেন পড়ে। সে দৌড়ে ধর রক্তে প্রবেশ করল। উন্মাদের মতো প্রতিটি ঘর দেখল, কেউ নেই। তার শরীর বেয়ে ঘাম ছুটে। ধর রক্তের কোথাও কোনো চাবুক, ছুরি, রামদা, কুড়াল কিচ্ছু নেই। এখানে যে অনাচার, ব্যভিচার হতো। পদ্মজা স্বাগতম দরজা পেরিয়ে সবকটি ঘরে তন্ন তন্ন করে অসহায় মেয়েগুলোকে খোঁজে, কিন্তু কোথাও কেউ নেই। যখন নিশ্চিত হলো এখানে কেউ নেই, তার হাত থেকে ছুরি পড়ে যায়। 2 হাতে মাথা চেপে ধরে ধপ করে মেঝেতে বসে পড়ে। চোখ ফেরে জল বেরিয়ে আসে। আমির তার চোখে ধুলো দিয়ে প্রতিটা মেয়েকে সরিয়ে দিয়েছে। পদ্মজার তীব্র যন্ত্রণা হতে থাকে। সে মেয়েগুলোকে বাঁচাতে পারেনি। আফসোস আর আত্মগ্লানি তাকে চেপে ধরে।
মেয়েগুলোর ছটফটানি বাঁচার অনুরোধ কানে বাঁচতে থাকে। দাঁতে দাঁত চেপে বসে থাকে পদ্মজা। তার মনে হচ্ছে তার মাথায় অনেক ভারী একটা বোঝা। নিজের প্রতি খুব রাগ হয়। সে কাঁদতে থাকলো। শাড়ি খামচে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি পারিনি। আমি এই ব্যর্থতা কোথায় লুকাবো আল্লাহ? পদ্মজার কান্না দেয়ালে দেয়ালে বাড়ি খেয়ে পুরো পাতালপুরীতে প্রতিধ্বনি হতে থাকে। সমাবেশে বাড়ির মেয়ে বউদের যাওয়া আবশ্যক। এটা হাওলাদার বংশের আরেক রীতি। পরিবারের সবাই সেখানে উপস্থিত থাকবে। শাহানা, শিরিন তৈরি। তারা নিচ তলায় অপেক্ষা করছে। পদ্মজা তার ঘরে স্তব্ধ হয়ে পালঙ্কে বসে আছে। লতিফা হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করল। বলল, ও পদ্ম, বোরকা পিন্দ নাই কেন? জলদি করো। পদ্মজা লতিফার দিকে তাকালো। তার চোখের চারপাশ লাল, চোখে ফোলা ফোলা ভাব। সে আত্মগ্লানিতে তলিয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে সে চাইলে পারত মেয়েগুলোকে বাঁচাতে। সুযোগ ছিল তার। সত্যিকার অর্থে তার সুযোগটা আসলে ছিল না। পেছনের প্রতিটি নিঃশ্বাস সাক্ষী যে প্রতি মুহূর্তে মেয়েগুলোর কথা ভেবেছে সে। আরও 2-3 দিন হাতে আছে। আমির এত দ্রুত 31টা মেয়ে অপহরণ করে ঢাকায় নিয়ে চলে যাবে সে ভাবতে পারেনি। ঘুণাক্ষরেও টের পায়নি। ভাবলেও কাজ হতো না। কিন্তু এসব কিছু পদ্মজার মাথায় আসছে না। সে সমান তালে নিজেকে দোষী ভেবে যাচ্ছে। মানসিক যন্ত্রণায় হারিয়ে যাচ্ছে অন্য জগতে। হৃদন ঘরে এসে উঁচু গলায় বলল, কি হলো পদ্মজা, এখনো তৈরি হনি কেন? আমাদের তো বের হতে হবে। পদ্মজার আচমকা মনে হলো আমির মেয়েগুলোকে আজ রাতটা গোডাউনে অথবা অফিসে রাখতে পারে, আর নয়তো বাসায়। এর মধ্যে যদি কিছু করা যায়। কিন্তু কার সাহায্য নিবে সে? এখানে ঢাকার কে আছে? সেকেন্ড 3 ভাবার পর তার মাথায় লিখনের নাম আসে। লিখন চাইলে আমিরকে থামাতে পারবে। অফকোর্স পারবে। এতে আমিরের সম্পর্কে সব জেনে যাবে লিখন। বলি হবে আমির। এটা ভাবতে পদ্মজার কষ্ট হয়। সে ঢোক গিলে নিজের আবেগ অনুভূতি সামলায়। সে আমিরকে মনে মনে বলি দিয়ে দিল। এখন লিখনই একমাত্র আশা। শুনেছে শুটিং এখনো চলছে। পদ্মজার সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক লিখনের সাথে আজ যোগাযোগ করবে। রিদওয়ানের দিকে আগুন দৃষ্টি নিক্ষেপ করে পদ্মজা বলল, আসছি। রিদওয়ান তারা দিয়ে বলল, জলদি। তারপর বেরিয়ে গেল। রিদওয়ান বের হতেই পদ্মজা বিড়বিড় করল। বেজন্মা। তারপর দ্রুত বোরখার নিকাব পরে নিল। মৃদুল তার মা বাবাকে নিয়ে হাওলাদার বাড়িতে পা রাখে। তার বুকের গোপন কুঠুরিতে থাকা হৃদয়টা খুশিতে নৃত্য করছে। যখন সে তার মা বাবাকে বলল সে বিয়ে করতে চায় আর মেয়েও পছন্দ হয়েছে, তখনই তার মা বাবা দুজনে খুশিতে আটখানা হয়ে যায়। মিয়াবাড়ির সবাই খুশিতে ভোজ আয়োজন করে। তাদের আদরের দুলাল হচ্ছে মৃদুল। মৃদুল এতদিন আনন্দপুর ছিল বলে তার মা জুলেখা বানু অসুস্থ হয়ে পড়ে। 6 বিঘা ভূমির উপর কাঠের বাড়ি আর 90 বিঘা ভূমির একমাত্র অধিকারী মৃদুল। তার অনুপস্থিতিতে বাড়ির প্রতিটি মানুষ মৃতের মতো দাঁড়িয়েছিল। এমত অবস্থায় মৃদুলের বিয়ের সিদ্ধান্ত তাদের মাঝে ঈদের আনন্দ নিয়ে এসেছে। তাই এত দ্রুত তাদের আগমন। মৃদুলের বাবা গফুর মিয়ার মাথায় টুপি, গায়ে দামি পাঞ্জাবি, শরীর থেকে আতরের ঘ্রাণ ভেসে আসছে। জুলেখা নিকাব তুলে মৃদুলকে বললেন, বাড়ি তো কি কেউ নাই নাকি? মৃদুল জুলেখাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, অন্দরমহলে গেলেই মানুষ পাইবেন, একটু ধৈর্য ধরেন আম্মা। জুলেখা বানু কপাল কুঁচকালেন। তিনি স্বাস্থ্যবান একজন মহিলা, বাচাল প্রকৃতির মানুষ। রূপ এবং সম্পদ নিয়ে অহংকারের শেষ নেই। তিনি সরু চোখে চারপাশ দেখতে দেখতে অন্দরমহলে আসেন। অন্দরমহলের সামনে রিনু ছিল। রিনু মৃদুলকে দেখে দাঁত বের করে হাসল। এগিয়ে এসে বলল, মৃদুল ভাইজান আইয়া পড়ছেন? আইসি, দেখা যাইতেছে না? রিনু বোকার মতো হাসে। জুলেখা বানু আর গফুর মিয়ার পা ছুঁয়ে সালাম করে। মৃদুল বলল, ফুফি আম্মা ঘরে আছে? না ভাইজান, বাড়ির সবাই স্কুল ঘরে গেছে। মৃদুলের পূর্বে জুলেখা প্রশ্ন করলেন, কেন, এইখানে কি দরকার? বিনু বিস্তারিত বলল। গফুর মিয়া সন্তুষ্টির সাথে বললেন, মনটা জুড়ায় গেল। হাওলদার বাড়ির আত্মীয় যে হইবা সে 7 জন্মের কপাল। গফুরের প্রশংসা জুলেখা বানুর ভালো লাগেনি। অন্যের প্রশংসা তিনি সহ্য করতে পারেন না। হাতের ব্যাগটা রিনুর দিকে বাড়িয়ে দিলেন। ঝাঁঝালো স্বরে বললেন, এই সেরি ধরো ব্যাগটা।
রিনু হাত বাড়িয়ে ব্যাগ নিল। জুলেখা বানু বললেন, আমরা কোন ঘরে থাকবো লইয়া যাও। আপনারা আলাগ ঘরে থাকবেন। জুলেখা পেছনে ফিরে আলোক ঘরের দিকে ইশারা করে বললেন।